ওমিক্রন আক্রান্ত দুই নারী ক্রিকেটার, ছড়ানোর সুযোগ নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশকে স্থিতিশীল অর্থনীতির দেশ হিসেবে দেখতে চায় ভারত, বললেন দেশটির হাই কমিশনার। ভরা মৌসুমে সুন্দরবনের পর্যটন স্পটগুলো ফাঁকা, রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে শঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ। ২১ দেশের সংবাদের সাথে আছি আমি তানজির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশন সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জিম্বাবুয়ে ফেরত জাতীয় নারী দলের দুই ক্রিকেটারের শরীরে করোনা নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। তারা রাজধানীর একটি হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। ঢাকা শিশু হাসপাতালে ভিটামিন এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আক্রান্তদের কাছ থেকে ছড়ানোর সুযোগ নেই। রাসেল খানের রিপোর্ট। গেল ২৪ নভেম্বর ডেল্টা, গামা ও বেটার চেয়েও বেশি সংক্রামক করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। ধরনটির বৈজ্ঞানিক নাম B.1.1.529। ধীরে ধীরে ওমিক্রন ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। দুঃসংবাদ এলো বাংলাদেশের জন্য। সম্প্রতি নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিতে জাতীয় দল জিম্বাবুয়ে যায়। করোনার এই ভেরিয়েন্টটি ছড়িয়ে পড়ায় স্থগিত হয় খেলা। গেল ১ ডিসেম্বর দেশে ফিরে আসে বাংলাদেশ নারী দল। সাথে চলে আসে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনও। রাজধানীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওমিক্রন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। জিম্বাবুয়ে থেকে আমাদের মহিলা টিম এসেছে। যথাযথ নিয়মে আমরা সেই টিমকে আমরা হোটেলে তাদেরকে কোয়ারেন্টাইনে রেখেছি। রাখার পরে আমরা প্রায় টেস্ট করেছি ৪-৫টা। টেস্ট করার পরে দেখা গেল ২ জনের গায়ে ওমিক্রন এই ভাইরাসটি পাওয়া গেল। তাদেরকে আমরা ওখানে পুরো টিমকেই এখন কোয়ারেন্টাইনে আছে। শঙ্কার কিছু নেই উল্লেখ করে মন্ত্রী জানান, আক্রান্ত দুই নারী ক্রিকেটার সুস্থ আছেন। তারা ভালো আছে, তাদের তেমন কোনো সমস্যা নাই। আমাদের এয়ারপোর্ট স্ক্রিনিং আরও জোরদার আমরা আগেও করেছি, এখন আরও সজাগ হতে হবে। বর্ডারও আমরা আমাদের স্ক্রিনিংয়ের ব্যবস্থা আমরা করেছি, জোরদার করেছি। এবং আফ্রিকা থেকে যারা আসবে তাদের তো ম্যান্ডেটরি কোয়ারেন্টাইন আমরা ১৪ দিন রেখেছি। মাস্ক ছাড়া কেউ বাইরে বের না হওয়া সহ সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। রাসেল খান, ২১ টেলিভিশন, ঢাকা। ভারত সবসময় বাংলাদেশকে একটা স্থিতিশীল ও গতিশীল অর্থনীতির দেশ হিসেবে দেখতে চায়। বাংলাদেশ ভারত মৈত্রী দিবসের আলোচনায় এমনটাই জানান ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। আর দুই দেশের সৌহার্দ্যমূলক সম্পর্ককে ভিন্নভাবে উপস্থাপন করতে সাম্প্রদায়িক শক্তি উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য আমির হোসেন আমু। মেহেদী হাসানের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ ভারত মৈত্রী দিবস উপলক্ষে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির আয়োজনে এই আলোচনা সভা। এতে অংশ নিয়ে মুক্তিযুদ্ধে ভারতের অবদানের পাশাপাশি ভারত বাংলাদেশ সম্পর্কের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিশদ আলোচনা করেন বক্তারা। ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল জনতার সংগ্রাম। তার সাথে ভারতের সহায়তা মিলে মাত্র ৯ মাসের মধ্যেই অর্জিত হয়েছে কাঙ্ক্ষিত স্বাধীনতা। বাংলাদেশ its success in 1971 carried a major lesson for the world, that you do not have to divide up countries and people on the basis of race or religion. You can actually unify them on the basis of culture and harmony. বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে হাইকমিশনার এ সাফল্য ভারতের জন্য ইতিবাচক বলে উল্লেখ করেন। For India, a successful Bangladesh, a prosperous Bangladesh, a stable Bangladesh is the best guarantee of our own safety, security and progress. So please be assured, no matter what other people tell you, the reality is that we are deeply invested in your success. আলোচনা সভার প্রধান অতিথি আমির হোসেন আমু বলেন, স্বাধীনতা বিরোধী চক্র ভারত বাংলাদেশ সম্পর্ককে সাম্প্রদায়িকতার মোড়কে উপস্থাপন করতে চায়। সেই পরাজিত শক্তি আজকে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে এই দেশকে আবার বিপদগামী করতে চায়। আজকে মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধকে ধ্বংস করবার যে পায়তারা, এটাকে প্রতিহত করতে হবে। বক্তব্যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর অবদান আলাদা করে স্মরণ করেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা। এখানেও তিনি একটি দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।
দুর্ঘটনা রোধে নতুন যেসব রেল লাইন বসানো হচ্ছে সেগুলোতে আন্ডার ও ওভারপাস সিস্টেম রাখা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। নীলফামারীর কুন্দপুকুর বউবাজার এলাকায় রেল দুর্ঘটনাস্থল পরিদর্শন ও নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, ভারত সীমান্ত খুলে দিলেই ঢাকা শিলিগুড়ি ট্রেনটি নিয়মিত চলাচল করবে। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সার আমদানি নির্ভরতা কমাতে উৎপাদন বাড়ানোয় সরকার জোর দিচ্ছে বলে জানালেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বলেছেন, প্রয়োজন হলে কারখানা আরও সম্প্রসারণ করা হবে। নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার প্রকল্প পরিদর্শনের সময় এসব কথা বলেন শিল্পমন্ত্রী। বলেন, দেশে বছরে ইউরিয়া সারের চাহিদা ২৭ লাখ মেট্রিক টন, এর মধ্যে আমদানি করতে হয় প্রায় ১৬ লাখ মেট্রিক টন। আমদানি নির্ভরতা কমানো ও উৎপাদন বৃদ্ধির জন্য নরসিংদী পলাশ ও ঘোড়াশাল সার কারখানাকে একত্রিত করে ইউরিয়া সার উৎপাদনে নতুন প্রকল্পের কাজ এগিয়ে চলেছে বলেও জানান শিল্পমন্ত্রী। বাগেরহাটে সিআইডি পরিচয়ে তরুণীকে ধর্ষণ ও হত্যার চেষ্টা এবং টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগে ৩ জনকে আটক করেছে র্যাব। খুলনায় সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাগেরহাটের কচুয়ায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে প্রথমে প্রতারক শরীফুল ইসলামকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে অশোক কুমার শীল ও গৌতম কুমার মণ্ডল নামে আরও 2 জনকে আটক করা হয়। র্যাব জানায়, শরীফুল সিআইডি পরিচয় দিয়ে সাদা কাগজে সই করে তরুণীদের বিয়ের ফাঁদে ফেলে প্রতারণা করে আসছিল। গত 4 ডিসেম্বর এক তরুণীকে ধর্ষণের পর ঘুমের ওষুধ খাইয়ে বাসায় থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে চম্পট দেয় শরীফুল। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে জেলায় হতাহতের ঘটনা ঘটেছে। পাবনায় নিহত হয়েছে স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থী। সদর উপজেলা ভাড়ারা ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 10 জন হাসপাতালে ভর্তি হয়। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম মারা যান। ফেনীর ছনুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে 2 প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ভোলার বোরহানুদ্দিনে ইউপি নির্বাচন নিয়ে প্রতিপক্ষের হামলায় প্রক্রিয়ায় 2 স্বতন্ত্র প্রার্থী সহ 20 জন আহত হয়েছে। এ সময় মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এদিকে পটুয়াখালী কলাপাড়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হামলায় অন্তত 4 জন আহত হয়েছে। সারা দেশে ভিটামিন A+ ক্যাম্পেইন শুরু হয়েছে। চট্টগ্রামে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ। এ সময় বক্তারা বলেন, সরকারের সঠিক সিদ্ধান্তের কারণে সারা দেশের সব শ্রেণী পেশার মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন একসঙ্গে বরিশাল সিটি কর্পোরেশন ও সদর উপজেলায় উদ্বোধন করা হয়। এই ক্যাম্পেইনে গোপালগঞ্জে 1,77,366 জন শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। নাটোর ও নোয়াখালীতেও ভিটামিন A+ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ভরা মৌসুমে পর্যটকের দেখা নেই সুন্দরবনে। ফাঁকা পড়ে আছে পর্যটন স্পটগুলো। ফলে এ খাতে রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে শঙ্কায় আছে বন বিভাগ। মোংলা প্রতিনিধি আবুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। চারপাশে সবুজ আর মাঝখানে জলরাশি। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে সৌন্দর্য পিপাসুদের। রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ সহ স্থল ও জলজ প্রাণীর আশ্রয় এই সুন্দরবনে। শীত মৌসুমে এর সৌন্দর্য দেখতে প্রতি বছর লাখো পর্যটক ভিড় করেন এখানে। কিন্তু এবছরের চিত্র একেবারেই ভিন্ন। করোনা মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেয়া হলেও আসছেন না পর্যটক। সার্বিক খরচ বেড়ে যায়, বর্তমানে পর্যটন শিল্পটা কিছুটা হুমকির মুখে। এজন্য সংশ্লিষ্ট সরকার যদি আমাদের এ বিষয়ে একটু নজর দিত এবং আমাদের কিছু নির্দেশনা সহ আর অন্যান্য বিষয়গুলো যদি সহজ করে দিত। আগে যে বুকিংগুলো ছিল, যারা আমাদের আগে বুকিং করা হয়েছিল, এই বুকিংগুলো এখন তেলের দাম বৃদ্ধি করার কারণে ওনারা ক্যান্সেল করে দিচ্ছে। করোনা মহামারীর আগে শীত মৌসুমে শুধু করমজল পর্যটন কেন্দ্র থেকেই ৩৫ থেকে ৪০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এবছর গেল 2 মাসে রাজস্ব আদায় হয়েছে মাত্র ৬৫,০০০ টাকা। ফলে এ খাতে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কায় আছে বন বিভাগ। করোনার কারণেও যেমন পর্যটক আসতেছিল না, কেবল আসা শুরু হয়েছিল, হঠাৎ আবার তেলের দাম সুন্দরবনে মানে পর্যটক আসছে না। সুন্দরবনে যে রাজস্ব আদায়ের যে টার্গেট ছিল, সম্ভবত এই টার্গেটটা পূরণ হবে না।
প্রতি বছর 1 থেকে 1.5 লাখ পর্যটক সুন্দরবন ভ্রমণ করেন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। নিচ্ছে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কুমির রপ্তানিতে আয় কোটি ডলার ছাড়িয়েছে, আরও বাড়ার প্রত্যাশা উদ্যোক্তাদের। আবার আমন্ত্রণ একুশের দেশের সংবাদ। গাইবান্ধায় হয়ে গেল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সম্মেলন। এ উপলক্ষে সকালে ডিবি রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর নীমচন্দ্র ভৌমিক। প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। বক্তারা বলেন, স্বাধীনতার 50 বছর পরও 72-এর সংবিধান কার্যকর হচ্ছে না। টাঙ্গাইল, কুষ্টিয়া, মুন্সিগঞ্জ ও দিনাজপুরের হিলি ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মুক্তি দিবস আজ যথাযোগ্য মর্যাদায় কুষ্টিয়া পাখানাদার মুক্তি দিবস পালন করা হয়েছে। সকালে কুষ্টিয়া ডিসি কোর্টের কাছে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সেখানে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। টাঙ্গাইল মুক্ত বিজয় দিবস উপলক্ষে 5 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুক্তি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে স্মৃতিস্তম্ভে পতাকা উত্তোলন ও আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সি। দিনাজপুরের হিলি ও মুন্সিগঞ্জে মুক্তি দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়। এবার আমাদের বিশেষ আয়োজন সফল বাংলা। কুমির রপ্তানিতে আয় কোটি ডলার ছাড়িয়েছে। করোনা পরিস্থিতির অবনতি না হলে রপ্তানি আরও বাড়ার প্রত্যাশা করছেন উদ্যোক্তারা। ভালুকা প্রতিনিধি SM জাহাঙ্গীর আলমের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 2004 সালে ময়মনসিংহের ভালুকায় প্রায় 15 একর জায়গায় গড়ে তোলা হয় কুমিরের বাণিজ্যিক খামার রেপটাইলস ফার্ম লিমিটেড। বিদেশ থেকে আনা 75টি কুমির দিয়ে এর যাত্রা শুরু। সুষ্ঠু ব্যবস্থাপনা ও সঠিক পরিচর্যায় খামারটিতে বাড়তে থাকে কুমিরের সংখ্যা। নেওয়া হয় রপ্তানির উদ্যোগ। 2010 সালে প্রথমবারের মতো জাপানে 67টি হিমায়িত কুমির রপ্তানি করে রেপটাইলস ফার্ম। আয় হয় $50,000। আর এরই মধ্য দিয়ে কুমির রপ্তানিকারক দেশের তালিকায় নাম লেখায় বাংলাদেশ। কুমিরের মাংস, চামড়া, দাঁত, হাড় ও নখ খুবই মূল্যবান। আন্তর্জাতিক বাজারে এসবের চাহিদাও অনেক। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রায় 1,500 কুমিরের চামড়া রপ্তানি করে বাংলাদেশ। আর এতে $1 কোটি ছাড়ায় এ খাতের রপ্তানি আয়। আমি কুমিরের ডিমও ডাই বা কুমিরের খাবার দিই। এখানে নিজেরাও মুরগি পালি, পুকুরে মাছ আছে, মাছ ওড়াই পরে দিই। ডিমটাকে সংগ্রহ করে আমাদের ইনকিউবেটর আছে, ইনকিউবেটর নিয়ে যাই, ইনকিউবেটর প্রসেসিং করে পরে এখান থেকে ডিম বাচ্চা কালেকশন করি। করোনা মহামারীর কারণে গেল 2 বছর কুমির রপ্তানি করা সম্ভব হয়নি। তবে এখন রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছে 400 কুমির। করোনার প্রভাবে আমরা গত 2020 এবং 2021 সালে রপ্তানি করতে পারিনি, এবং আমরা আশা করি যে খুব শীঘ্রই আমরা সেই করোনার প্রভাব কাটিয়ে উঠতে পারবো এবং রপ্তানি করতে পারবো। আমরা রপ্তানি করতে পারি 400 কুমিরের চামড়া, সেই ক্ষেত্রে প্রায় $2 লক্ষ রপ্তানি করা সম্ভব। কুমির চাষে সহায়তা করছে প্রাণী সম্পদ বিভাগ। নতুন উদ্যোক্তা সৃষ্টিতেও কাজ করছেন কর্মকর্তারা। লাইভস্টক সেক্টর ডেভেলপ হওয়া মানে এই দেশের উন্নয়ন হয়। নতুন নতুন উদ্যোক্তারা আসে বা দেখতে যায়, তখন কিন্তু আমরা তাদেরকে সহযোগিতা করি। আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে তাদেরকে যত ধরনের সহযোগিতা আমরা করব। ছোট বড় মিলিয়ে রেপটাইলস ফার্মে এখন 2,500-এর বেশি কুমির রয়েছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। বিজয়ের মাসে বিশেষ আয়োজন, জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। 71-এর মুক্তিযুদ্ধ বাঙালি জাতির অনন্য স্মারক। লাশের ধ্বংসস্তূপ থেকে এ মাসেই উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুনঝরা সেসব দিনরাত্রির কথা গাইবান্ধার বীর মুক্তিযোদ্ধা ওয়াশিকার ইকবাল মাজুর কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি আফরোজা লুনা। 7ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে আমরা মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে ভারতে গমন করি এবং সেখানে উচ্চতর ট্রেনিং করে আসি। বাংলাদেশের ভেতরে আমরা যুদ্ধে অংশগ্রহণ করি, গেরিলা যুদ্ধে। কুড়িগ্রাম থেকে ময়মনসিংহ এলাকা পর্যন্ত আমাদের
11 নম্বর সেক্টর এলাকায় আমরা গাইবান্ধা পূর্ব অঞ্চলে আমরা যুদ্ধ করি। জেলা শহর থেকে বা তখন তৎকালীন মহকুমা শহর থেকে বিভিন্ন থানা যেসব যোগাযোগের জন্য রাস্তা আছে, ভালো রাস্তা এবং ব্রিজ কালভার্ট এইসব আমরা যেমন ফুলছড়ি, বাদিয়াখালী, দারিয়াপুর, রসুলপুর, শহীদগেট বিভিন্ন স্থাপনাগুলো ব্রিজগুলো আমরা ধ্বংস করি। সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করছি আমরা, যেমন গাইবান্ধা শহর থেকে 5-6 কিলোমিটার পূর্ব দিকে উড়িয়া নামক জায়গা পাক সেনাদের সঙ্গে আমরা সম্মুখ যুদ্ধ হয়। সেখানে আমরা 24 জন পাক সেনাকে নিহত করি। 2 জন ফুলছড়ি ঘাটে আমরা জাহাজ অপারেশন করতে যাই তখন ওইখানে 2 জন শহীদ হয়েছে। 5 তারিখে আমরা যখন গাইবান্ধা শহরের পূর্ব এলাকায় খলিয়া নামক স্থানে রাজাকারদের সঙ্গে যুদ্ধ করি 5-6 তারিখ 2 দিন যুদ্ধ করার পর 7 তারিখে সকালবেলা আমরা গাইবান্ধা শহরে সমস্ত মুক্তিযোদ্ধারা সহ স্থানীয় জনগণ সহ জয় বাংলা স্লোগান বিবৃতি এবং সাংঘাতিক আনন্দের সহিত আমাদেরকে সমস্ত লোকজন তখন ফুলের মালা দিয়ে বরণ করে নেয় এবং গাইবান্ধাবাসীকে অভয় দেই এবং আমরা বলছি আমরা এখন মুক্ত হয়ে গেছি, এখন আমি দেশ স্বাধীন হয়েছি। পাক সেনারা এখান থেকে পলায়ন করেছে, আপনারা নির্ভয়ে এখন থাকেন। আমরা তাদের সাথে আলাপ আলোচনা করি, সেদিন আমরা স্বাধীনতা ঘোষণা করি, গাইবান্ধা মুক্ত আলাদা মুক্তি দিবস বলে। এবার এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 2 যুগ পূর্তি উপলক্ষে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্মিলিত পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে এই সংবর্ধনা দেওয়া হয়। সভায় বক্তারা পার্বত্য শান্তি চুক্তিকে আওয়ামী লীগের জন্য একটি অনন্য অর্জন বলে মন্তব্য করেন। সভায় অন্যান্যের মধ্যে রাঙামাটি চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াদুদ, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী এবং জেলা পরিষদ সদস্য অংশু সাইন চৌধুরী বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়ের সমস্যা সমাধানের লক্ষ্যে 1997 সালের 2 ডিসেম্বর এই শান্তি চুক্তি সম্পাদিত হয়। চট্টগ্রাম পোর্ট এজেন্টস, ডিস্ট্রিবিউটরস অ্যান্ড কন্ট্রাক্টর এমপ্লয়িজ ইউনিয়নের নতুন কার্যকরী পরিষদ সদস্যদের শপথ হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশ অর্থনীতির প্রাণকেন্দ্র। বন্দরকে ঘিরে যেসব শ্রমিক কাজ করে তাদের সঠিক মূল্যায়ন করতে হবে। তিনি নবগঠিত অ্যাসোসিয়েশনের সবাইকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান। সামুদ্রিক শৈবাল সুনীল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন গবেষকরা। কক্সবাজারে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কর্মশালায় এ কথা বলেন তারা। এতে সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব অমল কৃষ্ণ মণ্ডল। এ সময় বক্তারা বলেন, কক্সবাজারে সামুদ্রিক শৈবাল চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। সামুদ্রিক শৈবাল নিরাপদ খাদ্যের অনন্য উৎস, স্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ জলজ উদ্ভিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর রুহুল আমিন তালুকদার এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রধান রবার্ট ডি সিমসন। চট্টগ্রামে পালিত হয়েছে জাতীয় ভ্যাট দিবস। এই উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে। নগরীর আগ্রাবাদে ভ্যাট কমিশনারেট কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মাহবুব হোসেন। ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনগণকে ভ্যাট প্রদানে সচেতনতা বাড়াতে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালিত হবে বলে জানান কর্মকর্তারা। শেষ করছে 21-এর দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ওমিক্রন আক্রান্ত 2 নারী ক্রিকেটার, ছড়ানোর সুযোগ নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশকে স্থিতিশীল অর্থনীতির দেশ হিসেবে দেখতে চায় ভারত বললেন দেশটির হাই কমিশনার। ভরা মৌসুমে সুন্দরবনের পর্যটন স্পটগুলো ফাঁকা, রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে শঙ্কা।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।